আইএলটিএস রিডিং মডিউলে প্রায় সময় এই প্যারাগ্রাফ ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং প্রশ্নে এই ফিগার্স দিয়ে প্রশ্ন থাকে। আচ্ছা, এখানে দেখেন 15 নম্বর প্রশ্নে লেখা আছে ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম। তো আমি আসলে ওভারঅল প্যারাগ্রাফ ম্যাচিং নিয়ে আলোচনা করছি না, জাস্ট একটা প্রশ্ন আপনাদেরকে নজরে দেওয়ার জন্য চেষ্টা করছি যে এখানে ফিগার্স যদি কখনো প্রশ্নের মধ্যে এরকম ফিগার্স দেখেন, তো ফিগার্স শব্দের অর্থ তিনটে অর্থ আছে এখানে: ব্যক্তি, চিত্র, সংখ্যা। তবে সাধারণত এই প্যারাগ্রাফ ম্যাচিংয়ে ফিগার্স দিয়ে বোঝানো হয় এই সংখ্যা বা পরিসংখ্যান। তো এখানে কি বলেছে? ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম। সো এই প্রশ্নটাই হচ্ছে এই 14 থেকে 17 পর্যন্ত প্রশ্নের মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন। এখন কেন সহজ বলছি? কারণ এই যে এই 15 নম্বর প্রশ্ন, এটা ওই প্যারাগ্রাফেই আনসারটা পাওয়া যাবে যেখানে সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে। আবার সংখ্যার সাথে দেখেন এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম, তাহলে সার্টেন, আবার একটা জিনিস বলে রাখি, যদি প্রশ্নে সার্টেন বলে প্যাসেজে ওইটার নাম উল্লেখ করা থাকবে। প্রশ্ন যদি কখনো সার্টেন, মনে করেন প্যারাগ্রাফ ম্যাচিং অথবা লিস্ট অফ হেডিং অথবা ট্রু ফলসে যদি কখনো সার্টেন, পার্টিকুলার, স্পেসিফিক, স্পেশাল এই ওয়ার্ডগুলো থাকে তাহলে প্যাসেজে এটার নাম উল্লেখ থাকবে। তো এখানে যেহেতু সার্টেন স্টেডিয়াম বলেছে, তার মানে এমন একটা প্যারাগ্রাফে এটা আনসার হবে যেখানে সংখ্যা আছে প্লাস কি আছে, একটা স্টেডিয়ামের নাম আছে। সো অল্প সময় বোঝানোর জন্য দেখেন এই যে প্যাসেজ যেটা আমি মূর্তি নিয়েছি, কেমব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 2, এখানে এফ নম্বর প্যারাগ্রাফে কিছু সংখ্যা আছে, আবার বি নম্বর প্যারাগ্রাফে সংখ্যা আছে। দেখেন বি নম্বরে এখানে দেখেন 25,000 আছে, আর এখানে আছে 30,000। সেগুলো সংখ্যা, পরিসংখ্যান, ফিগার্স। কিন্তু বি নম্বর প্যারাগ্রাফ থেকে এটা আনসার হবে না, কারণ বি নম্বরে কোনো স্টেডিয়ামের নাম নাই। সুতরাং খুব সহজে আমরা বুঝতে পারছি আনসারটা বিতে হবে না। আবার এফে যান, এফে গিয়ে দেখবেন এই দেখেন একটা স্টেডিয়ামের নাম আছে, প্লাস এখানে সংখ্যা উল্লেখ করে দিয়েছে, দিস রিডিউসেস অ্যানুয়াল আউটপুট অফ কার্বন ডাইঅক্সাইড বাই 660 টনস। এখানে যুক্তিসঙ্গতভাবে সংখ্যা দেওয়া আছে প্লাস স্টেডিয়ামের নাম দেওয়া আছে, আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমছে, অর্থাৎ পরিবেশের উপকার হচ্ছে, এই কথাটা লেখা আছে। সো আর কোথাও কিন্তু দেখেন এই যে আপনাদের তো অবশ্যই বই আছে, বইতে ফলো করে দেখবেন কোথাও কিন্তু আর কোনো প্যারাগ্রাফে এই সংখ্যা নিয়ে আলোচনা করেনি। সুতরাং এই প্রশ্নটা সহজে আপনি বের করতে পারবেন। এখন এটা বোঝানোর জন্য আমি আরেকটা প্রশ্নে যাই। আপনি হয়তো মনে করতে পারেন যে স্যার একটা প্রশ্ন মাত্র আলোচনা করছেন, এটা তো আসে না বারবার। এই কেমব্রিজ 17-এর 3 নম্বর টেস্টে আসেন। 3 নম্বর টেস্টের 18 নম্বর প্রশ্ন দেখেন আবার দেওয়া আছে, ফিগার্স ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপানশন অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি। সো আমি আপনাদের কি বলেছিলাম, ফিগার্স মানে হচ্ছে কি পরিসংখ্যান। পরিসংখ্যানের মাধ্যমে বোঝানো হচ্ছে যে পাম অয়েল ইন্ডাস্ট্রি অর্থাৎ পাম শিল্প যেটা আছে, পাম শিল্প দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটা চিত্রের মাধ্যমে, পরিসংখ্যানের মাধ্যমে কোথায় প্রকাশিত হয়েছে। সো আমরা যদি এই সম্পূর্ণ প্যাসেজটাকে দেখি, স্ক্যান করি, তাহলে এই জিতে পরিসংখ্যানের একটা সংখ্যা আছে, এই যে লেখা আছে 21%। আচ্ছা, আর কোথায় আছে দেখি? আর হচ্ছে কি এতে নাই, বিতে আছে। দেখেন বিতে লেখা আছে, দেখেন ফ্রম 6 মিলিয়ন টু 17 মিলিয়ন সেক্টরস। তারপর হচ্ছে গিয়ে আগে 2 মিলিয়ন টন হতো 50 বছর আগে, এখন প্রতি বছর না হচ্ছে গিয়ে 60 মিলিয়ন। এখন এখানের যে পরিসংখ্যাটা দেওয়া আছে, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে, 6 থেকে 17-তে গেছে, আবার 2 থেকে 60 মিলিয়নে গেছে। তার মানে বোঝা গেছে পাম অয়েল ইন্ডাস্ট্রি বৃদ্ধি হয়েছে, এখানে আলোচনা করছে। আর এখানে আলোচনা করেছে যে পৃথিবীর যত পরিমাণ পাম অয়েল উৎপাদিত হয় তার 21% অনুমোদন দেয়া হচ্ছে গিয়ে এই আরএসপিও নামে একটা সংস্থা। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি। সো আপনি যখনই পরিসংখ্যান এই যে প্রশ্নটা এই ফিগার্সটা পেয়েছেন, ফিগার্সটা পাওয়ার পরে কিন্তু আপনার উত্তরের মধ্যে একটা লিমিটেশন চলে আসছে যে উত্তর যে প্যারাগ্রাফে থাকুক সেখানে কিন্তু সংখ্যা আছে। তো সংখ্যা তো জি আর বি ছাড়া কোথাও নাই। তো জিতে আপনি একটু পড়ে দেখেন যে এখানে র্যাপিড এক্সপানশন অর্থাৎ পাম অয়েল যে ইন্ডাস্ট্রিতে যে বৃদ্ধি পাচ্ছে সেটার কোনো আলোচনা হয় না। এখানে জাস্ট 21% অনুমোদন দেয় আরএসপিও, সেটা একটা কথা উল্লেখ আছে। সো যদি কখনো এই ফিগার্স দিয়ে কোনো প্রশ্ন দেখেন, এই প্রশ্নের উত্তরটা ভুল করবেন না, কারণ এগুলো হচ্ছে সংখ্যা, বেছে নেবেন যে কোন প্যারাগ্রাফে সংখ্যা আছে। আর সাথে সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, প্যারাগ্রাফ ম্যাচিং কিন্তু মিড টাইপের প্রশ্ন, খুব সহজ না, খুব কঠিনও না। যেমন এখানে 7 থেকে 20 পর্যন্ত 4টা প্রশ্ন আছে, 7টা প্রশ্ন আছে। 7টার মধ্যে দেখবেন 4টা পারা যাচ্ছে, 3টে একটু কঠিন হবে স্বাভাবিক। আর যেহেতু আমি আলোচনা করি মাঝারি লেভেলের স্টুডেন্টের জন্য, যারা একটু মোটামুটি গরিব আবার খুব ধনীও না, তাদের জন্য নিয়ে। সো এখানে দেখেন 20 নম্বর একটা প্রশ্ন লেখা আছে, এক্সাম্পলস অফ ক্রিয়েচার্স ব্যাডলি এফেক্টেড বাই দ্য এস্টাবলিশমেন্ট অফ পাম প্লান্টেশন।
তাহলে এখানে বলেছে এক্সাম্পলস অফ ক্রিয়েচার্স, তাহলে উত্তরটা যেই প্যারাগ্রাফে থাকুক সেই প্যারাগ্রাফে কয়েকটা প্রাণীর নাম লেখা থাকতে হবে। এক্সাম্পলস মানে কয়েকটা উদাহরণ, ক্রিয়েচার্স মানে প্রাণী, আবার জীব মানে মূলত জীব আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে ক্রিয়েচারটাকে প্রাণী হিসেবে ব্যবহার করা হয়, যদিও জীব প্রাণী দুটোকে বলা হয়। জীব মানে তো হচ্ছে কি গাছও হতে পারে প্রাণীও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে প্রাণী প্রকাশ করে। তাহলে যাই হোক, উত্তর এমন একটা প্যারাগ্রাফ উত্তর হবে যেখানে একাধিক গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, একাধিক গাছ বা একাধিক প্রাণীর নাম, বিশেষ করে প্রাণী বলছি বারবার, কারণ আজ পর্যন্ত যতবার ক্রিয়েচার দেখেছি সব জায়গায় দেখেছি যে এই প্রাণীকে ক্রিয়েচার হিসেবে উল্লেখ করা হয়। সো আপনি যখন প্যাসেজগুলোকে দ্রুত ঘাটাবেন দেখবেন কোন প্যারাগ্রাফে প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে। তো এখানে দেখা গেছে যে এই আনসারটা সিতে আছে, দেখেন এখানে সুমাত্রান ওরাংওটান, রাইনোস, এলিফ্যান্টস, টাইগার্স এন্ড নিউমেরাস আদার ফৌনা। তো এখানেই একমাত্র কয়েকটা প্রাণীর নাম উল্লেখ করেছে, আর কোনো প্যারাগ্রাফে আপনি সব প্যারাগ্রাফ খুঁজে দেখেন কোথাও কোনো একটা প্রাণীর নাম খুঁজে পাবেন না। আর একটা পাইলেও কিন্তু হবে না, কারণ আপনার প্রশ্ন বলেছে এক্সাম্পলস, অর্থাৎ কয়েকটা উদাহরণ থাকতে হবে। সো আমার বোঝানোর উদ্দেশ্য ছিল মানে জাস্ট একটা স্পেসিফিক ধরনের প্রশ্ন। আর প্যারাগ্রাফ ম্যাচিং প্র্যাকটিস করে দেখবেন। প্যারাগ্রাফ ম্যাচিং প্রথম কঠিন মনে হলেও আস্তে আস্তে দেখবেন এটা সহজ মনে হচ্ছে। আর 60টার মধ্যে কখনো 60টাকে টার্গেট নেবেন না, 60টা থেকে 5টা টার্গেট নেবেন, 2টা ভুল হলে হয়ে যায়।